এই যে আগের সরকার থাকতো ধমকাতো, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। দেখুন, যদি কোনো মন্ত্রী কেন, সে যেই হোক না কেন, একটা সাধারণ মানুষেরও মুখের ওয়ার্ডটা এমন হওয়া উচিত হয় না যেখানে একটা ধর্মকে টার্গেট করা হয়। আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এটা বলে থাকে তাহলে ভুল কি ঠিক সেটা তিনি নিজেই জানেন। আমি একটাই কথা বলবো, বাংলার প্রত্যেকটা জাতির মানুষে কিন্তু আপনার জনগণের মধ্যে, আপনার আন্ডারে বাংলার প্রত্যেকটা জাতির মানুষের কিন্তু মুখ্যমন্ত্রী আপনি। তাই এমন কোনো কথা বলবেন না যাতে একটা ধর্মীয় আঘাত আসে, ধর্মের মানুষের ওপর আঘাত আসে। কারণ আমরা কোনো দিন চাইনি যে আপনি আমাদের মুখ্যমন্ত্রী অন্য আরেকজনকেও মুখ্যমন্ত্রী আমরা মানব। দেখুন, যদিও বা কেমন করে আপনারা জিতেছেন সেটা তো বাংলার মানুষ জানে, সে নিয়ে আমরা বেশি বলছি না বা সেদিকে কর্ণপাত করছি না। কিন্তু আপনার মুখের ভাষাটা কোনো দিন এমন হবে না যে কোনো একটা জাতিকে টার্গেট করে বলবেন যে আমরা দাঙ্গা লাগাতে চাইছি বা কোনো একটা উস্কানিমূলক বিষয় দিয়ে মানুষের মধ্যে বিভেদ লাগাতে চাইছে। এটা কিন্তু অনুচিত। কারণ বাংলার মানুষরা কোনো দিন চায় না বাংলার প্রত্যেকটা জাতির মধ্যে বিভেদ লাগুক। আমরা তো আজীবন থেকে এসেছি, হিন্দু মুসলিম পাশাপাশি থেকে এসেছি। আমার গ্রামের মধ্যে আমরা এক থালায় খেয়ে বড় হয়েছি। আজকে 2 মাস সরকারে আসতে না আসতে আপনারাই বুঝিয়ে দিচ্ছেন যে কে হিন্দু ও মুসলিম। আমরা হিন্দু মুসলিমের কোনো দিন বিভেদ করিনি, হিন্দু মুসলিমের মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমরা জানি না। কারণ আমরা দুর্গাপুজোর সময়, কার্নিভালের সময় যেমন আমার হিন্দু ভাইটার বাড়িতে গিয়ে খেয়েছি, ঠিক তদ্রূপ আমার হিন্দু ভাইয়েরা ঈদের সময় আমার বাড়ি এসে আগে বলে ভাই সিমইটা দাও। কারণ এটাই তো বাংলার সম্প্রীতি, এই ভ্রাতৃত্ব নিয়েই তো বাংলা চলছে বিগত দিন থেকে। আজকের হঠাৎ করে একটা মুখ্যমন্ত্রী বলে দিল যে এই জাতির মানুষরা দাঙ্গা বানাতে চাইছে। এটা সত্যি বলতে গেলে বাঙালিদের জন্য লজ্জা, কোনো জাতির নয়, বাঙালিদের জন্য লজ্জা। এটা আমি এর ধিক্কার জানাই, এর তীব্র নিন্দা জানাই। আমরা সর্বসময় চাই বাংলার মুখ্যমন্ত্রী প্রত্যেক জাতির মানুষকে এক নজরে দেখুক, সবাইকে এক জায়গায় করে রাখুক। কোনো জায়গায় ভিন্ন ভিন্ন না করলেই এই বাংলা কিন্তু সুন্দর থাকবে। বাংলার যে শৃঙ্খলা বিগত দিন থেকে চলে আসছে সেটাও কিন্তু স্বাচ্ছন্দ্যে থাকবে। আমরা সত্যি শোকাহত যে আজকের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখের একটা ওয়ার্ড যাতে একটা জাতিকে টার্গেট করা হচ্ছে। যদিও বা তিনি কি ইন্টেনশন নিয়ে বলেছে সেটা আমি বলতে যাচ্ছি না, কিন্তু তার কথা মোতাবেক কিন্তু মানুষ এটাই ভাববে। আমি একটাই কথা বলবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যে এই মসজিদ মন্দির গরু এসব বাদ দিন। আজকের আমরা দেখতে পাচ্ছি এই বাংলায় ছোট ছোট বাচ্চাগুলোকে রেপ করা হচ্ছে, তাদের ঠিকমতো বিচার হচ্ছে না। আর যারা রাজসাক্ষী থাকছে তাদেরকে গুলি মারা হচ্ছে। গুলি কেন মারা হয়েছে সেটা বাংলার মানুষ জানে, যদিও বা পুলিশ আর এক রকম কথা বলেছে। তো সেখানে দাঁড়িয়ে আপনারা এমন কোনো আইন পাশ করুন যাতে ধর্ষকদের ফাঁসি হয়, ধর্ষকদের যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়। গরু, এই মন্দির মসজিদ এগুলো ছাড়ুন। মন্দির মসজিদ দিয়ে কোনো দিন বাংলার মানুষের পেটে ভাত আসেনি বা আসবেও না। তাই আমরা মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করতে চাই না। বাংলার মানুষ আপনাদেরকে সত্তায় এনেছে, বাংলার মানুষ আপনাদেরকে গদিতে বসিয়েছে শুধুমাত্র বাংলার মানুষরা যাতে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, বাংলার প্রত্যেক জাতির মানুষরা যেন সংঘবদ্ধ হয়ে ভ্রাতৃত্ব বজায় রেখে চলতে পারে, বাংলার নারীরা যেন সুরক্ষা থাকতে পারে, বাংলার বাচ্চা বাচ্চা মহিলাগুলো যেন রাস্তায় ঘুরতে পারে। কারণ আপনাদের কোনো এক নেত্রীকে আমরা দেখতে পেয়েছি বলছি আমার মেয়ে নাকি সেফ ছিল, এই মেয়েটা কোথায় ছিল জানি না। এটা নোংরা একটা কথা। কেমন মস্তিষ্কের মানুষ হলে এমন কথা বলতে পারে? তাহলে কি আজকের বাংলার বাচ্চা বাচ্চা মেয়েগুলো রাস্তায় বেরোবে না? তারা কি ঘরের মধ্যে থাকবে যে উনি সেফ ছিল না? আজকের কি মহিলাদের অধিকার নেই তারা রাস্তায় বেরোবে? মহিলাদের কি অধিকার নেই তারা বাইরে যাবে? মহিলাদের কি অধিকার নেই তারা খেলা করবে বাইরে? মহিলারা কি সারা জীবন ঘরে থাকবে? এটাই বলতে চাইছেন আপনাদের সেই এমএলএ, সেই কাকিমা? নিজের মেয়ের বেলা তখন তো গলা ফাটিয়েছে, চোখ ভিজিয়েছে, আর অপরের মেয়ের সময় এমন স্টেটমেন্ট, সত্যি আজকে অবাক লাগে, আজকে লজ্জা লাগে। আমরাই ছিলাম যেদিন তিলোত্তমার সঙ্গে এই পাশবিক আচরণ করা হয়েছিল, আমরা আন্দোলনে নেমেছিলাম। আপনারা যদি প্রমাণ চান তাহলে গণমাধ্যমগুলো দেখে নিন, দেখতে পাবেন আমরাও আন্দোলন করেছিলাম, আমরাও রাত দখল করেছিলাম। তখন কিন্তু আমরা বলিনি যে কে সেফ ছিল, কে বাইরে ছিল, কে ভিতরে ছিল, কে ঘুরছিল। আমরা তখন একটাই আওয়াজ তুলেছিলাম, ধর্ষকদের ফাঁসি হোক, যারা যারা এর সঙ্গে জড়িত আছে তাদের সবার যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়। সেই প্রবাদে আমরা আজও নেমেছিলাম, আজও আন্দোলন করেছিলাম। সেখানে দেখলাম যে সাক্ষী তাকেই ইনকাউন্টার করা হলো।
সে এনকাউন্টার করার যে নিয়মটা বললো সেটা তো বাংলার মানুষ বুঝতে পেরেছে কোনটা ঠিক কোনটা ভুল। একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েই যায়, সেদিকে যাব না। তবে একটাই কথা বলবো, 21শে জুলাই হচ্ছে, 21শে জুলাই হবে। 21শে জুলাইয়ের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্য বাংলার মানুষ শুনেছে এবং আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বাংলার মানুষ থেকে 21শে জুলাই আমাদের যে সকল শহীদ প্রাণগুলো ভোটাধিকার রক্ষার জন্য, গণতন্ত্র বাঁচানোর জন্য তাদের জীবনকে বিলীন করে দিয়েছিল, তাদের সবাইকে শ্রদ্ধা জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে বাংলার মানুষরা 21শে জুলাই বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে উপস্থিত হবে। দেখুন, ধর্মীয় বিষয়ে বেশি কথা বলতে চাইছি না, কারণ আমরা সকলেই জানি সরকার তো এখন চাইছে ধর্মীয় বিষয়ে উস্কানি দিয়ে, ধর্মীয় বিষয় নিয়ে একটা দাঙ্গা লাগানোর, বা হচ্ছে সেই সকল ধর্মীয় বিষয়গুলো নিয়ে একটা জাতির মধ্যে মেরুকরণ করা, ভোট ব্যাংক বাড়ানোর জন্য চেষ্টা করা, এটা তো চলছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ওটা মসজিদ কেন, ওখানে যদি মন্দিরও থাকতো তাহলে আমার সেম কথাই আমি বলতাম যে এয়ারপোর্ট হওয়ার আগে কিন্তু মসজিদ ওখানে ছিল। তাই এয়ারপোর্ট হওয়ার আগে একবার চিন্তা করা দরকার ছিল যে এখানে একটা মসজিদ আছে। যদি আপনারা এয়ারপোর্ট হওয়ার আগে মসজিদটা ওখান থেকে সরিয়ে দিতেন তাহলে কোনো সমস্যা হতো না। আর দ্বিতীয় কথা, এতদিন তো ওখানেই মসজিদটা আছে, কই কারোর সমস্যা দেখেনি তো, আজকে হঠাৎ করে 2 মাস আসতে না আসতেই সমস্যা দেখা দিচ্ছে। এটাও একটা ভাবার কথা, চিন্তার বিষয়। এ বিষয়ে আরও জ্ঞানীগুণী গণ্যমান্য ব্যক্তিরা আছে, তারা লড়াই করছে, তারা যা যা করার তারা করছে। আমরা এর নিন্দা জানাচ্ছি এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো এসব বিষয়গুলোতে একটু লক্ষ্য দিন। যেসব বিষয় নিয়ে মানুষের মধ্যে বিভেদ লাগে, যে সকল টপিকগুলো নিয়ে ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, যে সকল টপিকগুলো নিলে আজকের বাংলার শান্তি নষ্ট হবে, সেই সব টপিকগুলো আপনারা না তুলে যেই সব কাজগুলো করলে বাংলার মানুষের সুবিধা হবে, বাংলার মানুষ একতাবদ্ধ হয়ে থাকতে পারবে, আবার যেন বাংলা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, সেই সব কার্যকলাপের দিকে আপনারা জোর দিন। তাতে বাংলার মানুষের ভালো হবে, বাংলার ভালো হবে এবং বাংলার মানুষ আপনাদের সঙ্গে থাকবে। যেই মহিলাটির নাম বললেন, নারীবাদী মহিলা, জাতিবাদী মহিলা, ওনাকে যত রকম ট্যাগ দেওয়া হবে সেটাই কম। তো সেখানে দাঁড়িয়ে বুঝতে পারছি না আমাদের বিজেপি শাসনে কী এমন দরকার পড়ে গেল যে এমন মহিলাকে বাংলায় আনা হচ্ছে, যেই মহিলা আসার কারণে বাংলার ভ্রাতৃত্ব, বাংলার সম্প্রীতি ক্ষুণ্ণ হতে পারে। আমরা কোনোদিন চাই না বাংলার শান্তি শৃঙ্খলা ক্ষুণ্ণ হয়, কিন্তু যদি কেউ চায় বাংলার শান্তি শৃঙ্খলা ক্ষুণ্ণ করব, তাহলে তাকে একটা কথা মাথায় রাখতে হবে, আপনারা যাকেই আনেন না কেন, বছর, 5টা বছর, 5 বছর পর কিন্তু আবার ভোটের মাধ্যমে বাংলার মানুষ বুঝিয়ে দেবে, গণতন্ত্র রক্ষা করবে এবং আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। কারণ বাংলার মানুষ জানে যে বাংলার জন্যে কারা সঠিক, আর বাংলায় যেই সত্তায় থাকুক, যেই গদিই বসুক, বাঙালিদের নিয়ে যারা ভাববে না তাদের কিন্তু বাংলায় রাখা হবে না। বাংলার মানুষের মধ্যে যারা বিভেদ লাগাতে চায়, জাতি হিংসা লাগাতে চায়, তাদের কিন্তু কোনো দিন বাংলায় ঠাঁই হয়নি, হয়তোবা কিছুদিনের জন্য থাকবে, তারপরে কি হবে সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আজকে যেই মহিলাটির নাম বলছেন, ওই মহিলাকে তো ওর নিজের দেশ থেকেই বহিষ্কৃত করা হয়েছে। আজকের আমাদের ভারতবর্ষে কেন ওকে ঠাঁই দেওয়া হবে? আজকের আমাদেরকে বলা হয়, বাংলার মানুষদেরকে বলা হয় বাংলাদেশি, বাংলার মানুষদেরকে বলা হয় পাকিস্তানি, আর সেই বাংলাদেশের প্রোডাক্টগুলো এনে আপনারা কলকাতায় ঢোকাচ্ছেন। এটা কেমন বিচার হচ্ছে বুঝতে পারি না। এমন বিচারিতা কেন হবে? আজকের আমরা চাই বাংলাদেশি যারা এই বাংলায় আছে, ভারতবর্ষে আছে, তাদের ঘাড় ধরে বার করে বাংলাদেশে পাঠান, ঘাড় ধরে বার করে পাকিস্তানে পাঠান। কিন্তু আমরা এটাও চাইবো যে বাংলাদেশ পাকিস্তান থেকে যেন কোনো মানুষ এই বাংলায় না আসে। আর যদি কোনো মানুষ ওখান থেকে আসার কারণে বাংলার সম্প্রীতি নষ্ট হয়, তাহলে তাদেরকে আপনারা ঢুকতেই দেবেন না। আমরা অন্য কোনো রাজ্যের মানুষকে আমাদের রাজ্যে বিশৃঙ্খলা ছড়াবে সেটা আমরা হতে দেব না। আর আপনাদের সেদিকে লক্ষ্য রাখা দরকার। এই বাংলার পুলিশ প্রশাসন থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারাই এ সকল দায়িত্বে আছে, তাদের সকলের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা দরকার, যাতে এই বাংলায় আর কোনো বৃহৎ আন্দোলন না হয়। আর এমন মানুষটাকে আজকে কলকাতায় আনা হচ্ছে, তার জন্যে আগামী দিনে বৃহৎ আন্দোলন হতে পারে।
আমি বলছি না আন্দোলন হবে, তবে হতে পারে, সম্ভাবনা আছে, কারণ গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তাই আমি আমার বাংলার মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি নিবেদন করব, আপনি একটু এদিকে দৃষ্টি আকর্ষণ করুন, যাতে কোনো জাতির ওপর টার্গেট না আসে, যাতে কোনো জাতির মানুষের ওপর আঘাত না আসে। সকল জাতিকে আপনি আপনার সন্তানের মতো, আপনি আপনার ফ্যামিলির মানুষের মতো আগলে রাখুন, তাহলে বাংলার মানুষ আপনার সঙ্গে থাকবে। দেখুন, সিদ্দিকুল্লাহ চৌধুরী যেটা বলেছেন এবং তিনি যে কর্মসূচি করেছেন, আমার থেকে ভালো জবাব কিন্তু সিদ্দিকুল্লাহ মহাশয় দিতে পারবেন। এবং আমি একটাই কথা বলবো, যে আপনারা বলছেন পালিয়ে গেছে, তিনি পালিয়ে গেছে কি তানাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা তো এখনো পর্যন্ত বাইরে আসেনি। তবে তিনি আন্দোলন করবে বলেছিল, আমার যেটা মনে হয় তিনি অবশ্যই একজন জ্ঞানীগুণী ব্যক্তি, তিনি অবশ্যই পারমিশন নিয়েই আন্দোলন করছিলেন। তিনি কেন চলে গেলেন সেই উত্তরটা তিনি খুব ভালো করে দিতে পারবে। তবে ওখানে একটা বিষয় দেখছিলাম, ওখানকার ইমামকে চারিদিক থেকে কিছু দালাল মিডিয়া, কিছু গদি মিডিয়া, কিছু চামচা মিডিয়া ঘিরে নিয়ে তার ওপর টর্চারের মতো আচরণ করছিল। এটা সত্যি নিন্দনীয়। আপনারা গণমাধ্যম, স্বাধীন গণমাধ্যমের মতো প্রশ্ন করুন, মানুষকে যেমনভাবে প্রশ্ন করলে হয় ঠিক শান্তি শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রশ্ন করুন। মানুষের মুখের মধ্যে আপনারা তো বুম ঢুকিয়ে দিতে পারেন না। এটা কোন দিকের বা কোথাকার হচ্ছে একটা মিডিয়া আমরা বুঝতে পারি না। তাই আপনারা স্বাধীন গণমাধ্যম স্বাধীনের মতো থাকুন, চামচামু করবেন না। বিগত দিনে আমরা দেখেছিলাম কোনো জায়গায় পান থেকে চুন খসলে আপনারা বড় বড় আন্দোলন করতেন, কিন্তু আজকের বাংলায় যতগুলো অনৈতিক কাজ হচ্ছে আপনাদের মতো গদি মিডিয়াগুলোকে সেই কাজে দেখতে পাই না। যেখানে দাঁড়িয়ে ধর্ষণের মতো নোংরা পাশবিক আচরণ হয়েছে সেখানে আপনাদের খুব একটা ভূমিকা দেখতে পাইনি। যেখানে দেখেছি আমরা আন্দোলন করতে গিয়েছি, বিজেপির কিছু গুন্ডা বাহিনী আমাদেরকে মারলো, আমাদের ওপর চড়াও হলো, মহিলাদের গায়ে ব্যাট টাচ করলো, তাদেরকে মারলো, তখন আপনাদের কই এই সচেতন ভূমিকা দেখতে পেলাম না। তো আজকে যেই দেখছেন একটা আন্দোলন করছে, গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়ায় করছে, তখন তার মুখের ভেতরে আপনারা বুম ঢুকিয়ে দিচ্ছেন। এটা কোনো দিন সাংবাদিকদের কাজ হতে পারে না। তাই সচেতনভাবে মানুষের কথা তুলে ধরুন, মানুষের কাছে যান, তারা অবশ্যই উত্তর দেবেন। এই নোংরামো করলে, দালালি করলে কিন্তু বাংলার মানুষ আপনাদেরকেও বয়কট করতে বাধ্য হবে। শহীদদের রক্ত হবে না কো ব্যর্থ। বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে মানুষরা 21শে জুলাই পালন করেছে, শহীদদের প্রতি শ্রদ্ধা, শহীদদের পরিবারদের প্রতি সমবেদনা জানিয়েছে। এখন দাঁড়িয়ে কোথায় 3টে 4টে 5টা শহীদ দিবস হবে সেটা মানুষ দেখবে না। বিগত দিনে যারা শহীদদেরকে সম্মান জানিয়েছে বাংলার মানুষ তার পক্ষেই থাকবে। 21শে জুলাই অর্থাৎ আগামী পরশুদিন বিড়লা প্ল্যানেটোরিয়াম তারামণ্ডলীর সামনে বাংলার হাজার হাজার মানুষ জড়ো হবে। সেখানে বিনম্র শ্রদ্ধা জানাবে শহীদদের প্রতি, তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হবে। এবং সেই সভাতে যিনি বক্তব্য রাখবেন, যিনি বক্তব্য রেখে এসেছেন, আর কেউ নয়, এই বাংলার জননেত্রী অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেমন করে বিগত দিনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, শহীদদেরকে সম্মান জানিয়েছে, এই মহান আন্দোলনটা করেছে, এই মহান আন্দোলনে থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই সময় 13 জন তরুণ তাজা প্রাণকে হত্যা করেছিল হারমাদরা। তাদের বিরুদ্ধে আমাদের এই শহীদ স্মরণ, তাদেরকে দেখানোর জন্য এবং বাংলার মানুষরা এই শহীদদেরকে আজীবন মনে রাখার জন্য, আজীবন শ্রদ্ধার পাত্র হিসেবে গণ্য করার জন্য এই শহীদ দিবস আমরা পালন করি। আপনি যে বললেন 2-3 জায়গায় হচ্ছে, হতেই পারে। আমি তো খবর পেলাম কোনো এক জায়গায় হচ্ছে, সেখানে নাকি বালিশ চাটার প্রোগ্রাম হবে, সেখানে নাকি একটা করে বালিশ বিতরণ হবে, কে কত ভালো বালিশ চাটতে পারে সেই দেখানো হবে। আমরা তো সেদিকে যাব না, বাংলার মানুষ সেদিকে যাবে না। বাংলার মানুষ সর্বসময় শহীদদেরকে যেখানে সম্মান দেওয়া হবে, শহীদদের জন্য যারা কথা বলে, শহীদদের পরিবারদের পাশে যারা আজীবন ছিলেন, এখনও আছে, সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আগামী 21শে জুলাই বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে উপস্থিত হবেন। আমিও থাকছি। আমি আমার বাংলার প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে বলছি, আপনারা সকলে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনে বক্তব্য দেবেন এবং আগামীর দিক নির্দেশনার তিনিই দেখাবেন। এবং যারা যারা এই বাংলার গণতন্ত্র রক্ষার জন্য, যারা যারা এই বাংলার স্বচ্ছ ভোটাধিকার রক্ষার জন্য শহীদ হয়েছিল, তাদেরকে সম্মান জানাতে, সালাম জানাতে বাংলার প্রত্যেকটা মানুষ যাবে। আমরাও আসছি। কে কোথায় যাবে না যাবে, কে কি বলবে, সেগুলো আমাদের যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বসময় মানুষের পাশে ছিল, সর্বসময় গরিবদের পাশে ছিল, যুবকদের পাশে ছিল, ছাত্র সমাজের পাশে ছিল, শহীদদের পরিবারের পাশে ছিল। তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই
বিগত দিনের করুণার কথা মনে রেখে, শহীদদের প্রতি সম্মানের কথা মনে রেখে বিড়লা প্ল্যানেটোরিয়ামেই যাবে। আপনারা দেখুন না, হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হবেন। আমি আমার বাংলার প্রত্যেকটা বুদ্ধিজীবী এবং তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের এবং ছাত্র যুব সমাজ, কৃষক, খেটে খাওয়া মানুষ, মা বোন এবং এই বাংলার প্রত্যেকটা শিক্ষাজীবী মানুষকে বলতে চাই, আপনারা সকলে আসুন। আপনারা দেখিয়ে দিন যে আগামী দিনে আমরাও গণতন্ত্র রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করব এবং বিগত দিনে যারা গণতন্ত্র রক্ষার জন্য, ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য, যাতে ভোটার কার্ড ঠিক মানুষের কাছে পৌঁছায়, মৃত মানুষ যেন ভোট না দেয়। কারণ বিগত দিনে আমরা দেখেছি মৃত মানুষেরও ভোট দেওয়া হয়, সেটা কারোর কাছে লুকায়িত নয়। সেই সকল অনৈতিক ভোটারগুলো, সেই সকল জালি ভোটারগুলো রোখার জন্য এবং সুনিশ্চিতভাবে পরিষ্কারভাবে ভোট হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার কার্ডের আন্দোলন করেছিল, যাতে প্রত্যেকটা মানুষ সচিত্র ভোটার কার্ড পায় এবং সুস্থভাবে ন্যায্য ভোট হয়। সেই জন্য তারা আন্দোলন করেছিল। সেই আন্দোলনে 13 জন তরতাজা প্রাণ শহীদ হয়ে গিয়েছিল। এই বাংলার তারা ভূমিপুত্র, তাদেরকে স্মরণ করে, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য 21শে জুলাই বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে আমরা আসছি। আপনারাও আসুন। চাটব্রতর কথা আপনি এখানে এনেছেন, একটা পবিত্র সময়ে অপবিত্র মানুষদের নাম নেবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বাপের বেটা, তিনি বলেছে আপনারা জয়েন করুন, 1 ঘন্টার মধ্যে রিজাইন দেবে। ক্ষমতা আপনার আছে? এই যারা বিরোধী দলে গিয়েছে বলছে আমরা হচ্ছে আসল তৃণমূল, এদের ক্ষমতা আছে? লাজ লজ্জা থাকলে আসুন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ডাইরেক্ট বলেছে আপনারা আসলেই রিজাইন দেবে। আপনারা যে বলছেন সব দোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো বলছে আমি রিজাইন দেবো, আপনারা আসুন। আপনারা আসছেন না, নাটকবাজি করছেন। এই যে মিথ্যাচারিতা বাংলার মানুষের কাছে আর লুকায়িত নেই, বাংলার মানুষ বুঝতে পেরেছে আপনারা কত বড় জালি জিনিস। আপনারা আজকের নিজেদের চুরি চামারি ডাকাতি যে সকল দুর্নীতিগুলো করেছেন সেইগুলো ঢাকার জন্য তৃণমূল ছেড়ে তৃণমূলের নাম করে বিজেপি সাপোর্ট করছেন, সেটা বাংলার মানুষ জেনে গেছে, ভারতবর্ষের মানুষ জেনে গেছে। আজকের বড় বড় ভাষণ তো এরা দেবেই, কারণ বিগত দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পা চেটেছিল এই চাটব্রতই। যখন বামেরা একে জুতো মেরে বার করেছিল, তখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পা চেটে 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 পরিষ্কার করে দিয়েছে এই চাটব্রত। তারপরেই তো তৃণমূলে তিনি দায়িত্ব পেলেন। দায়িত্ব পাওয়ার পরে দেখাচ্ছে যে সে কত বড় নেমো খারাম। সে যেমন করে বামেদের থালা ফুটো করেছিল, ঠিক তদ্রূপ তৃণমূলের থালা ফুটো করার জন্য এখন আসছে। যাদের ব্লাডে গাদ্দারি লেগে থাকে, যাদের মধ্যে নাম শুনলেই একটা চোর গাদ্দার একটা ভাইবস আছে, তাদেরকে নিয়ে কোশ্চেন করবেন না। এদেরকে জবাব বাংলার মানুষ দেবে। আর এরা যেই বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুল সিম্বলে জিতে আজকের বড় বড় ভাষণ দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় বড় কথা বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষগুলো এরা তুলে ধরছে, সেই বিধানসভায় একবার যান, 100টা লোক নিয়ে একটা মিছিল করে দেখান, তবেই তো বলবো বাপের বেটা, তবেই তো বলবো আপনার জনপ্রিয়তা আছে, তবেই তো বলবো আপনারা বড় বড় লিডার। যান না, 100টা লোক নিয়ে আন্দোলন করে দেখান, 100টা লোক রাস্তায় নামিয়ে দেখান, কোনো দিন পারবেন না। সেই জন্য বলছি ভাষণবাজি বন্ধ করে কম্বলের তলায় শুয়ে থাকুন, কারণ আপনারা বিজেপির দালাল, সেটা বাংলার মানুষ জেনে গেছে। তাই এদের সম্পর্কে আর কোশ্চেন করবেন না।